98% এই দেশে দুর্নীতিবাজ, শুধু ঘুষ খেলে দুর্নীতিবাজ না, আমি মিথ্যা কথা বলে টাকা নিলে সেটাও দুর্নীতিবাজ। আমার একটা স্বপ্ন ছিল একটা উইং ডেভেলপ করার, যে 10 জন সৎ কর্মকর্তা নিয়ে উইংটা চালু করবে এবং অনেক কাজ করব। পরের দিনে আমাকে ওএসডি হতে হলো। আমরা তো পুরো একটা অসুস্থ জাতি। আমি যেটা সবসময় বলি, যেটা আমাদের দেশে একটা প্যাকেজ, কি প্যাকেজ? ভেজাল খাদ্য, মেডিকেল, ফার্মেসি। আমার বাচ্চারা যে জিনিসগুলো খাচ্ছে, আমি জানি এই ভেজিটেবলে, এই শাকসবজিতে কি আছে, ওই শাকে কি আছে আমি জানি। এখন সমস্যাটা হচ্ছে এই নিয়ে কারো বিকার নেই। দুর্নীতি করার সুযোগ যদি সবচেয়ে বেশি থাকে, সেটা আবার সরকারি চাকরিতে। সরকারি চাকরি করে বিপ্লব করা আসলেও যায় না, দেবে না। আমাদের সমস্যাটা হচ্ছে যেগুলো তুলে ধরি না, বলি না, এটাই হলো অনেকাংশে কাজ না হওয়ার বা অগ্রগতি না হওয়ার একটা বড় সমস্যা এটা। তো আমি এই জন্যই করে গিয়েছি, থেমে থাকিনি, যে কারণে এখনো করে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা এবং স্বাগত আপনাদের সবাইকে। আজ আমরা এমন একজন মানুষের গল্প শুনব, যিনি ছিলেন প্রশাসনের অভ্যন্তরে, কিন্তু তার হৃদয় ছিল মানুষের পাশে। তিনি অত্যন্ত সাহসিকতার সাথে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছেন, প্রশ্ন তুলেছেন নিরাপদ খাদ্য নিয়ে। তার ক্যারিয়ারে ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি সবসময় সত্য বলেছেন। তিনি মাহবুব কবির মিলন, একজন সাহসী প্রশাসনিক ব্যক্তিত্ব। আজ আমরা শুনব তার গল্প, তার যন্ত্রণা, তার স্বপ্ন। যিনি অবসর নিয়েছেন কিন্তু থেমে যায়নি তার গল্পগুলো। আজকের এই পর্বটি কেবলমাত্র একটি ইন্টারভিউ হবে না, এটি হবে প্রতিবাদের, সাহসের এবং সত্যের গল্প। চলুন তবে শুরু করি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমরা একটু শৈশব থেকে শুরু করতে চাইব। সেই শৈশব যেখান থেকে আপনি উঠে এসেছেন, আপনার পরিবার, বাবা মা, সেখান থেকে শুনতে চাইব। ধন্যবাদ আপনাকে এবং নেক্সাস টিভিকে যে আমি এই সুযোগ পেয়েছি। শৈশব আমার চট্টগ্রামেই কেটেছে, বাড়ি রংপুর, এটা তো অনেকেই জানেন। আমার বাবা সার্ভিসে ছিলেন, সরকারি চাকরিতে ছিলেন। সেই সুবাদে চট্টগ্রাম আমরা 1972 সালের মানে আফটার লিবারেশন ওয়ার, আমাদের স্বাধীনতা যুদ্ধের পরপরই আমরা চিটাগংয়ে ইন করি। তখন থেকেই চিটাগংয়ে এবং সেটেল, ওখানেই লেখাপড়া সব চিটাগংয়ে। তারপরে তো সরকারি চাকরিতে আমি ঢুকলাম 1991 সালে। আমরা 10ম ব্যাচ ছিলাম। সেখানেও কিছু গল্প আছে যে আমি 1982 ব্যাচ না, আমি 10ম ব্যাচ। আমাদের জয়েনিং হচ্ছে 1991 সালে। তো 91 সালে জয়েনিং, এবং আমি মাস্টার্স করার পরে কিছুদিন ব্যবসা করেছিলাম, একটু লেটে চাকরিতে ঢুকেছি। তো এটা ব্যবসা করার পর্যায়ে বুঝলাম এক সময় যে না, এই ব্যবসা আমার দ্বারা সম্ভব নয়। এটার কিছু কারণ ছিল, এবং যে তখন থেকে ইন্টিগ্রিটির যে ব্যাপারটা, যে ব্যবসা করতে গেলেও দেখা যায় যে অনেক অনিয়ম বা অনেক অন্যায়, এবং পদে পদে টাকা দিতে হয়, ঘুষ দিতে হয়, সব জায়গাতেই যে সমস্যাগুলি কিন্তু তখন থেকেই দেখেছি। তো এবং সিদ্ধান্তটা আসলে তখনই নেই যে না, এটা সম্ভব নয়। তো আমার একটাই রাস্তা যে আমি সরকারি চাকরি করব, যেখানে নিজেকে সব কিছু থেকে কিন্তু বিরত রাখা যায়, এবং সঠিকভাবে সততার সাথে ডেডিকেটেডলি এবং কমিটমেন্ট নিয়ে ওন করে, একটাই রাস্তা কিন্তু সরকারি চাকরি। যেটা হয়তো আমি পরে আবার বলবো যে সরকারি চাকরিতে কেন আমি আমার ইয়াং জেনারেশনকে আমি আসতে বলি, কারণ আমার 30 বছরের চাকরি জীবনে আমি যে স্বপ্ন নিয়ে। যদি আমি বলি যে অভিভাবকরা সব সময় সরকারি চাকরির পিছনেই সন্তানদেরকে উদ্বুদ্ধ করেন, এবং দেখা যায় বিশেষ কর্মকর্তা হওয়ার পেছনে এটা আসলে আপনি যখন হলেন, সেটা কি বাবা মায়ের ইচ্ছা পূরণের জন্য নাকি নিজেরও স্বপ্ন ছিল? এক তো আমার স্বপ্ন চলে আসলো যে ব্যবসা সম্ভব নয়, সরকারি চাকরিতে ঢুকতে হবে, এবং সরকারি চাকরিতে যদি যে কেউ ঢুকতে চায় তাহলে বিসিএসটা কিন্তু নাম্বার 1 চয়েস। এটা বাবা মার বলেন বা আত্মীয় স্বজন বলেন বা ক্যান্ডিডেট তার নিজেরই হোক। তো বাবা মারও স্বপ্ন ছিল যে ছেলে সরকারি চাকরি করবে ভালো, বা বিসিএস দিয়ে ঢুকবে, এবং সততার সাথে। এই বাবা মা আমাকে সবসময় কিন্তু এই জিনিসটা গাইড করেছেন, যে সততার সাথে। এবং আমি জয়েন করার পর বা জয়েন করার আগে বাবা আমাকে সবসময় বলতেন যে জীবনে কখনো হারাম নিয়ে বাসায় ঢুকবে না, নেভার এভার ইন ইউর লাইফ, কখনো এই কাজটা করবে না। তো আমি ডেডিকেটেডলি এবং ওন করেছি, এবং সততা বা সেই ইন্টিগ্রিটিটা ছিল যে হ্যাঁ আমি পারবো।
এভাবে করা সম্ভব। তো সেক্ষেত্রে সরকারি চাকরিতে ঢুকে দেখেছি যে জনগণের জন্য যে কারণে আমি বলি, বা অনেকে এখন বলে যে না সবাই সরকারি চাকরিতে কেন যাচ্ছে, বিসিএস এই যে ক্রেজ নিয়ে অনেকে সমালোচনা করে, সেক্ষেত্রে আমি বলবো যে দেশের জন্য যদি কেউ করতে চায় সরাসরি জনগণের মাথায় হাত দিয়ে এবং জনগণের চোখের পানি মুছে দেবে, জনগণের মুখে বা একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে চায় যদি কেউ তার জীবনে, তাহলে এর উপরে কোনো চয়েস নেই সরকারি চাকরির উপরে, একদম সরাসরি। কারণ আমরা তো করেছি, একদম মানুষের ঘরে ঢুকেছি, একদম মানুষের ঘরে, মানে আমাদেরকে তো কবর থেকেও লাশ তুলতে হয়েছে, যেটা এখনো করা হয়। তো একেবারে ফিল্ডের প্রত্যন্ত অঞ্চলে, সেখানে আবার কথা আছে যে সরকার যদি জনগণের সার্ভিস দিতে চায় সরাসরি কেউ, যে একদম যে কথাগুলো বললাম যে একেবারে তার মুখে হাসি ফোটাবে, সেখানে দুইটা ক্যাডার আছে, যেটা আমার ব্যক্তিগত অভিমত। সেটা এক হচ্ছে নাম্বার 1 হচ্ছে অ্যাডমিন, সেকেন্ড হচ্ছে পুলিশ। এই দুটোই পারে মানুষের মুখে সরাসরি হাসি ফোটাতে, অসহায় মানুষগুলোকে সাহায্য করতে। আমি কিন্তু বারে বারে বলছি যে সরাসরি প্রত্যেকটা ক্যাডারের ভূমিকা আছে, সেটা যে কোনো ক্যাডারই বলেন না কেন, সবাই কিন্তু জনগণের জন্য আলটিমেটলি করছে। তো সরাসরি এই দুইটাতে হচ্ছে একেবারে ডাইরেক্ট। এরপরে চিকিৎসা তো পেশা, যেটা আমরা স্বাস্থ্য খাত বলি আমাদের, তারাও আছেন, তারাও জনগণের সেবা করছেন। তো এই জন্যই বলি যে বিসিএসটা তাদের জন্য বেটার, এবং তাদের আসা উচিত যারা এই কাঙ্ক্ষিত স্বপ্নটা পূরণ করতে পারবে মানুষের এবং নিজের সততার সাথে। কারণ দুর্নীতির অবকাশ কিন্তু সবচেয়ে বেশি আবার মানে বিপরীত পাশে, মুদ্রার এই জায়গাগুলো, হ্যাঁ, মুদ্রার এপিঠ এবং ওপিঠ। এখানে দুর্নীতি করার সুযোগ যদি সবচেয়ে বেশি থাকে, সেটা আবার সরকারি চাকরিতে, একদম A to Z। তো কেউ আবার ওটা নিয়েও আসে। আর আরেকটা বড় কথা হচ্ছে যে কেন সরকারি চাকরি মানুষ চয়েস করে, বা বাবা মারা বা আজকাল সবাই করে, সেটা হচ্ছে যে নিশ্চয়তা। সরকারি চাকরির একটা স্ট্যাবিলিটি আছে, একটা ইনকামের সোর্স, সততার সাথে সৎভাবে বাঁচার জন্য, মানে বেতনের উপরে, সেটাও কিন্তু চালানো যায় এই যুগে। যে বেতনের উপরে আমরা চলে এসেছি, বেতনের উপরে চলেছি, সরকার যে বেতন দিয়েছে আমাদের কাছে অনেক সময় মনে হচ্ছে এনাফ, এখনো মনে হয় এনাফ। যে বেতনটা, আমি তো রিটায়ারমেন্টে এসেছি 4 বছর হলো, জীবনের শেষ পর্যায়ে এসে যে বেতন পেয়েছি এনাফ, এটা খরচ করার অনেকাংশে আমরা জায়গাও পেতাম না যে কত খরচ করব। তো বেতন দিয়ে কিন্তু চালানো যায়, এবং এই জীবনটা যদি কেউ বেছে নেয় যে সততার সাথে, তাহলে সরকারি চাকরির উপরে আসলে কিছু নেই, এবং সেটা নিশ্চয়তা আছে, স্ট্যাবিলিটি আছে, সব দিক দিয়েই সুবিধা আছে। তো এক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যে অন্যায় অনিয়মগুলো চাকরিতে ঢুকেই বেশি দেখি আমরা, বেশি ফলো করি। যে এমনও দেখেছি যে একেবারে জয়নিংয়ের ফার্স্ট ডে অফ জয়নিং বা সেকেন্ড ডেতেই সে ডিরেইলড হয়ে গিয়েছে। আমরা যদি সেই সময়ের কথা যদি একটু শুনতে চাই, প্রথম যখন জয়েন করলেন সেই সময়ে কেমন অনুভূতি ছিল, বা পেয়ে যাওয়া, সোনার হরিণটা পেয়ে যাওয়া? সে আনন্দের কথা তো আসলে এটা প্রকাশ করা যাবে না। অবশ্যই একটা জীবনের বিশাল অ্যাচিভমেন্ট ছিল বিসিএস এ চান্স পাওয়া, এবং যখন রেজাল্ট আউট হলো দেখলাম, শুনলাম এবং জয়েন করতে আসলাম। তো এই আনন্দ এবং এই অনুভূতির আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তো আমরা মানে বিশেষ করে আমি বা আমাদের মতো যারা ছিল, তারা আমাদের অনেক ব্যাচমেট আছে যারা সততার সাথে, কারণ আমরা কিন্তু সবাই সব ব্যাচের সবাইকে চিনি, জানি ঢোকার দিনে কে কী রকম ছিল, আর বের হওয়া পর্যন্ত বা চাকরির শেষ পর্যন্ত কে কিভাবে কাটিয়েছে, কোন অবস্থায় গেছে। তো ভালোর সংখ্যাও কিন্তু কম না, কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের, আমরা শুনি যে সরকারি কোনো কাজে যুক্ত থাকা মানেই তার 400 কোটি টাকা হয়ে যাওয়া, এরকম একটি প্রচলিত আর কি ভাইরাল শব্দই তৈরি হয়েছে। এই প্রসঙ্গে কি বলবেন? না, এখন সেটাই বলছিলাম যে কেউ যদি চায় অবশ্যই সে করতে পারে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমাদের দুর্নীতিটা শিকড়টা এমনভাবে গেড়ে বসছে সমাজে সর্বস্তরে, যে এখন এইটাকে আমরা লজ্জারও কিছু মনে করি না। দেখেন, আমাদের যখন আমরা চাকরিতে জয়েন করেছি 91 সালে,
তখনও দেখেছি যে কেউ যদি দুর্নীতি করে বা কেউ ঘুষ খায়, এই ঘুষ খায় এই শব্দটা বা ঘুষ নেয় খুব লজ্জার সাথে উচ্চারণ করতে হতো, খুব লজ্জার সাথে। এবং একেবারে কালে ভদ্রে যারা খায় বা যারা নিত জানতাম, তা দেখেছি তারাও খুব লজ্জিত থাকতো, একেবারে মানে কিভাবে নেবে এমন একটা লজ্জা ছিল। এই লজ্জাটা কিন্তু ভয়াবহভাবে কেটে গেছে, এখন আর নেই। এখন এত ওপেন, মানে বিগত অনেক বছর ধরেই আমরা তো জানি যে 400 কোটি টাকার যে কথাটা বললেন, তো এগুলো কিন্তু এখন ওপেন। আমরা এগুলো কোনো কিছুই মনে করি না। নীতিবান তাদেরকেই একটু ঠেলে আলাদা করে দেওয়া হয়, এরকম একটা বিষয় তৈরি হয়েছে। হ্যাঁ, এটা অস্বীকার করার উপায় নেই যে সততার সাথে যারা চলে, যদি দেখেন সততার সাথে চলার কিন্তু অনেক কতগুলো ক্রাইটেরিয়া আছে। সেটা হচ্ছে যে আমি সৎ, আমি ঘুষ খাই না, আমি কমিশন খাই না, কিন্তু আমি মানুষকে কষ্ট দেই, আমি ফাইল আটকে রেখি, আমি প্রপার সার্ভিস দেই না, আমার যেটা দেওয়ার সেটা আমি দিচ্ছি না, অন্যায় অনিয়মকে আমি বাধা দিচ্ছি না, আমি প্রতিবাদ করছি না। আমার যে সর্বশেষ অবস্থানটা আপনারা সবাই জানেন যে কেন আমি প্রতিবাদী হলাম, যে অনেক আগে থেকেই, সেটা কিন্তু এখান থেকেই হুক আপ করা। যে প্রথমে যে কথাটা বললেন যে উনি সরকারি, আমার কথা বললেন সরকারি চাকরি করে জনগণের পাশে ছিলেন। আমার এক সিনিয়র বস উনি একদিন আমাকে বলেছিলেন, মাহবুব, সরকারি চাকরিতে বিপ্লব করা যায় না, বিপ্লব করতে গেলে তুমি বিপদে পড়বে। আমি কিন্তু শুনি নেই, আমি জানতাম উনি কেন বলেছেন, এবং সে সাফারিংসটা আমার হয়েছে। সরকারি চাকরি করে বিপ্লব করা আসলেও যায় না, দেবে না। আপনি মাথা তুলতে যাবেন মানে আপনাকে গদবাঁধা কাজ করতে হবে। আপনি সৎ হন আর অসৎ হন, আপনাকে পারপাস সার্ভ করতে হবে, সরকারের পারপাস সার্ভ করতে হবে, প্রেশার হজম করতে হবে, পলিটিক্যাল প্রেশার হজম করতে হবে। তো এগুলো সব কিছু করে সততার সাথে করা আর প্রতিবাদ না করা, সেটাও কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে সেটাও ওয়ান কাইন্ড অফ অসততা। যদি সে প্রতিবাদ না করে, সে যদি বাধা না দেয়, এটা হলো সবচেয়ে বড় জিনিস, যে আমরা বাধাও দেই না। যত অন্যায় অনিয়ম আমার চোখের সামনে ঘটে যাচ্ছে আমি দেখছি, আমার কাছে ফাইল আসছে, আমার কাছে প্রেশার আসছে, আমার কাছে চাপ আসছে। সমস্যাটা হচ্ছে যে আমরা অনেক সময় যেটা ফিল করি, এটাও একটা আমাদের ধ্বংসের একটা বড় কারণ। মানে আমলাতন্ত্র ঠিক বলবো না, সরকারি যন্ত্র, প্রশাসন যন্ত্র, বা এটা একটা বড় প্রবলেম যে আমরা ভয়ে থাকি, আমি যদি বাধা দেই তাহলে আমি হয়তো ওএসডি হয়ে যাব, আমার হয়তো বিপদ ঘটবে, এবং সবচেয়ে বড় বিপদটা ঘটবে, আমার প্রমোশন হবে না। এবং এই সবগুলো ক্ষেত্রেই আপনার ক্ষেত্রে ঘটেছিল, এই সবগুলো বিষয়ই অবশ্যই শেষে এসে ঘটেছে। এবং এই কারণে আপনি অনেক বেশি সমালোচিত, অনেক বেশি আলোচিত। ঠিক কি কি কারণে আলোচিত এবং সমালোচিত, এই পয়েন্টগুলো যদি একটু বলেন। ওই কথাই তো বলছিলাম যে বিপ্লব, প্রথম কথা হচ্ছে আমি প্রথম থেকে বাধা দিয়েছি, প্রতিবাদ করেছি, এবং কখনো মাথা নত করিনি কোনো চাপে। এবং মজার বিষয়টা হচ্ছে যে এই যে সমস্যাগুলো আমাদের ক্ষেত্রে অ্যারাইজ করে, যে রেইজ করে, যে আমি ভয়ে আছি, আমার প্রমোশন তো বাধাগ্রস্ত হবে, আমার এটা করা যাবে না, আমি যখন ডেপুটি সেক্রেটারি তখন আমাকে জয়েন্ট সেক্রেটারি হতে হবে, আমি যখন জয়েন্ট সেক্রেটারি তখন আমাকে এডিশনাল সেক্রেটারি হতে হবে, আমি যখন এডিশনাল সেক্রেটারি তখন আমাকে সচিব হতে হবে, যখন সচিব তখন আমাকে সিনিয়র সচিব হতে হবে, যখন আমি সিনিয়র সচিব তখন আমাকে চুক্তিভিত্তিক নিয়োগ এক্সটেনশন পেতে হবে। তো এই যে স্টেয়ারগুলো, এই ধাপগুলো অনেকাংশে আমাদেরকে সৎ থাকলেও কার্যকর হতে দেয় না। কারণ আমার মাথায় ওইটাই থাকে যে আমি প্রতিবাদ যদি করি, আমি যদি বাধা দেই কোনো কাজে, অন্যায় অনিয়ম যেটাই হোক, যেভাবেই হোক, আমি যদি বাধা দেই তাহলে আমি এই বিপদগুলো আমার আসবে, আমি ধাপে ধাপে আমার প্রমোশনগুলো হবে না। তো এইটা কিন্তু একটা ধ্বংসের বড় কারণ। আবার বিপ্লবী হবেন সেটা হতে দেবে না, শাস্তি অবধারিত। আমি শাস্তি পেয়েছি, ডেফিনেটলি আমি বিপ্লব চেষ্টা করেছি, বিপ্লব মানে বিপ্লবী ভূমিকা পালন করেছি, কথা বলেছি, প্রতিবাদ করেছি, বাধা দিয়েছি, শাস্তি পেয়েছি। আমার মতো যারা এরকম বলেছে প্রত্যেকেই শাস্তি পেয়েছে। তো এই যে এই স্ট্যাবিলিটিটা, আমি যে কি করবেন, একটা সরকারি
কর্মকর্তা সে কি করতে পারে, বলতে গেলেই তার বিপদ। আবার বলা উচিত, এই যে বলছেন না এটার জন্যও কিন্তু আপনি দায়ী, আমি দায়ী, আমি প্রতিবাদ করছি না, সেটা আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে। তো কারণ আমি আমার চোখের সামনে দেখলাম, আমি দেখছি, বলছি, জানছি। এই যে এখনো যে আমি করে যাই, 4 বছর হলো রিটায়ারমেন্ট হয়েছে, এখনো যে করে যাচ্ছি বা লিখে যাচ্ছি বা বলে যাচ্ছি, সেটাও কিন্তু যখন আমি জানি, এইটা আমি মনে করি আমার জন্য এটা বাধ্যতামূলক জানানো, জনগণকে জানানো বা সরকারকে জানানো যে এই সমস্যাটা বা এইটাকে উত্তরণ ঘটানো দরকার। ফুড সেফটির ক্ষেত্রে কিন্তু এখনো যে যুদ্ধগুলো করে যাচ্ছি, প্রতি ক্ষেত্রেই আমি বলি যে এটা যদি আমি পয়েন্টগুলো শুনতে চাইবো, যে ফুড সেফটির ক্ষেত্রে যে পয়েন্টগুলো ছিল, খাদ্যে লিড মিশানো বা কার্বাইড মেশানো, এই ধরনের, সেটা আমি পরে আসছি। একটু আবার তাহলে ফিরে যাই। তো এই হলো যে চাকরির ঢোকা বা চাকরির আসার প্রয়োজনীয়তা এবং আমার সাজেশন ইয়াং জেনারেশনের জন্য যে কেন সরকারি চাকরিতে আমি বলি যে হ্যাঁ তোমরা আসো। বিশেষ করে যারা সৎ থাকতে পারবে, তাদের এর উপরে কোনো অপশন নেই সরকারি চাকরির উপরে। তো এটা তো গেল এই চাকরি জীবন। এরপরে তো ঢাকায় জয়েন করলাম। ঢাকায় জয়েন করে জীবন শুরু হলো। মোটামুটি আমার বহুদিন আমি ইয়েতেও ছিলাম, সচিবালয়ের ভিতরে ছিলাম। এরপরে ফিল্ড পোস্টিং, নানান দিকে ঘুরে টুরে শেষ জীবনে এসে যখন মোটামুটি ঢাকায় ঢুকলাম, ফুড সেফটিতে, চিটং থেকে ফুড সেফটিতে আসলাম। ফুড সেফটির কাজটা কিন্তু তখন থেকে, আমি 15 সাল থেকে কিন্তু ফুড সেফটি নিয়ে কাজ করেছি, যেগুলো অনেকেই জানে যে ফরমালিন নিয়ে, ক্যালসিয়াম কার্বাইড নিয়ে, আর অনেক কিছু আমার সোশ্যাল মিডিয়ায় বলাই আছে। তো এগুলো আমি কেন বলি বা কেন করেছি, তো ওই যে একটা কথা যে একটা বড় বিষয় আছে আমাদের। দেখেন, লোক সংখ্যা কিন্তু অসংখ্য, 16 কোটি বলি, 17 কোটি বলি, কেউ বলে যে না সঠিকভাবে গণলে 20-22 কোটি হবে। আমারও কিন্তু এরকম যে আমরা যদি জরিপটা যদি সঠিকভাবে করতাম বা করি এখনো, আমার মনে হয় না লেস দ্যান 20 crore, 20 কোটির কম লোক হবে। তাহলে এই যে 20-22 কোটি লোকের একটা দেশে, এত জনসংখ্যা, জনবহুল একটা দেশে, ছোট্ট একটা মাটির অংশ আমাদের সীমানা, এই 20-22 কোটি লোককে থ্রাস্ট করে তুলতে হলে একজন সরকার, মানে প্রত্যেকেরই ভূমিকা আছে। আমি সরকারি সিস্টেমে বলি, কারণ সরকারের মূল দায়িত্বটা হচ্ছে জনগণকে সার্ভ করা, জনগণের জন্য কাজ করা। তো আমরা যদি শুধু টেবিলের কাজই যদি করি, যে আমি আমার কাজ করব, আমি আরেকটা টেবিলের বাইরে আমি একটা কাজও করব না, তাহলে এই দেশ থেকে কোনোদিন কিন্তু তোলা যাবে না। প্রত্যেকেই কিন্তু আউট অফ দ্য সার্কেল, আউট অফ দ্য বক্স কাজ করতে হবে। আমি বলি সব সময় যে একটা সরকারি কর্মকর্তার 10টা মাথা হতে হবে, 10 জোড়া হাত হতে হবে, 10টা পা হতে হবে, তাছাড়া কোনো কিছু করা সম্ভব না। এই দেশকে এইভাবে গদ বাঁধা যে আমি কেন আরেকজনের কাজ করব, বা কেউ যদি মনে করে উনি আমার জায়গায় এখানে হস্তক্ষেপ কেন করছেন, তাহলে সম্ভব না। আমি এত কাজ করেছি বা করার সুযোগ হয়েছে যে প্রত্যেক জায়গায় আমি কিন্তু পজিটিভ রেসপন্স পেয়েছি। মজার বিষয় হচ্ছে, যে জিনিসটা আমি যে সচিব স্যারের কাছে হয়তো তুলে ধরে, এটা কিন্তু ওনার মন্ত্রণালয়ের কাজ। সাপোজ আমি হয়তো ফোন দিলাম, বা আমার একটু সাহস বেশি ছিল, মানে সচিব বলেন বা মন্ত্রী বলেন, সরাসরি ফোন দিতাম, আমার রেকর্ড আছে এরকম অনেক, কারণ আমি জনগণের জন্য করছি, আমার স্বার্থ নেই এখানে। তো সরাসরি ফোন দিতাম। সত্যের তো আলাদা একটা পাওয়ার রয়েছে, আলাদা পাওয়ার আছে, মানে সততারও একটা আলাদা পাওয়ার আছে। মাথা সবসময় উঁচু থাকে, এই উঁচু থাকার, শিরদার উঁচু থাকার কিন্তু অনেক মহৎ বা অনেক কল্যাণ করার ক্ষমতা অর্জন করা যায়। তো হয়তো সেই সচিব স্যারের বা সেই সচিব মহোদয়ের দপ্তরের কাজ, আমি বলছি ওনাকে যে স্যার এই জিনিসটা করা দরকার, উনি বলছেন যে মাহবুব তাহলে একটা চিঠি দাও, অথচ সুমোটো কিন্তু ওনারই করার কথা। যখন আমি বললাম, উনি হয়তো মনে করতেছেন যে এইটা আবার আমার ডেস্কে বলবো, আমার মন্ত্রণালয়ে বলবো, কে চিঠি দেবে বা কে তুলবে, অনেক সমস্যা, তুমি একটা চিঠি দাও, চিঠি দিলে সেই চিঠির উপরে শুরু করতে পারি। একদম সাথে সাথে আমি চিঠি দিয়েছি, আমার কিন্তু এরকম ফাইল আছে, সব চিঠির কপি আবার আমি রেখে দিয়েছি। প্রত্যেক জায়গায় আমি সাপোর্ট পেয়েছি। তো তাহলে কেন করব না বা কেন বসে থাকিনি, এই কারণে যখন যেটা তুলে ধরেছি সে কাজটা কিন্তু হয়েছে। আলটিমেটলি হয়তো সময় লেগেছে বা বাধা এসছে অনেক, প্রতিটা কাজেই বাধা ছিল অনেক,
তারপর কিন্তু হয়ে গেছে। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সত্যের পক্ষেই সবাই আসলে বেশিরভাগ মানুষ থাকতে চায়। হ্যাঁ হ্যাঁ, বুস্ট করা যায় কিন্তু, মানে আমরা যদি তুলে ধরি, আমাদের সমস্যাটা হচ্ছে যেগুলো তুলে ধরি না, বলি না এবং বললি আমরা ফেস করি না, এটাই হলো অনেকাংশে কাজ না হওয়ার বা অগ্রগতি না হওয়ার একটা বড় সমস্যা। এটা তো প্রত্যেক জায়গায় পজিটিভ রেসপন্স পেয়েছি এবং কাজগুলো হয়েছে। তো আমি এই জন্যই করে গিয়েছি, থেমে থাকিনি, যে কারণে এখনো করে যাচ্ছি। কোনোটা লাগুক আর না লাগুক, যদি একটু সামান্য একটু হয়, সেটাও আমার এই দেশের মানুষের জন্য, আমার ভবিষ্যৎ বংশধরদের জন্য, এই দেশটার জন্য। তো সেটাও তো একটা কল্যাণের কাজ, যেটা আমি তুলে ধরলে যদি হয়, তো সেটা কেন হবে না বা কেন করব না? এই রেকর্ডগুলো কিন্তু অনেক ছিল, অনেক। দেখেন ওই যে ক্রিমের যে বিষয়টা, একটা ছোট্ট বিষয়, ফেয়ার অ্যান্ড লাভলির যে সমস্যাটা ছিল, আমি কিন্তু অভিযোগ করেছিলাম লিখিত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে, এবং আই ওয়াজ দ্য ফার্স্ট পার্সন সরকারি কর্মচারী হিসাবে হয়ে ভোক্তায় কারো বিরুদ্ধে কমপ্লেন, আমি প্রথম ছিলাম, ওই কমপ্লেনটা করেছিলাম যে এইটা সঠিক না। মানে কখনো কেউ বলেনি এই যে মানুষকে রং ফর্সা করার জন্য যে প্রতিযোগিতামূলক বাজারজাতকরণ করা হচ্ছিল যে ক্রিমগুলো, ওইটার বিরুদ্ধে যখন আপনি কথা বললেন, তখন কি ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছিল? শিল্প মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে দেওয়া হলো। আমি যখন চিঠিটা দিয়ে অভিযোগ করলাম, আমার অভিযোগটা উইথড্র করার জন্য, যে আমি শিল্প ব্যাহত হবে, এতে মানে আমি শিল্প ব্যাহত হওয়ার কাজে লিপ্ত হয়েছি, বাধাগ্রস্ত করছি শিল্প উন্নয়নে, এই অভিযোগ আমার বিরুদ্ধে আনা হলো। শিল্প মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হলো, যার কপি আমাকে দেওয়া হয়েছে। আমি কিন্তু থেমে থাকিনি, আমি ভোক্তায় বলেছি নো, আমি অভিযোগ উইথড্র করব না। এবং সেখানে 3 জন ব্যারিস্টার, তারা মহামান্য হাইকোর্ট থেকে ব্যারিস্টার নিয়ে আসলে 3 জন নাম করা, আমি একা গিয়েছি, ফেস করেছি, এবং তারা বাধ্য হয়েছে এই বিজ্ঞাপনটা তুলে নিতে। সরকারি কর্মচারী হিসাবে ভোক্তায় একটা বিশাল রিনাউন্ড কোম্পানির এগেইনস্টে এটা চিন্তা করাও কিন্তু এত সহজ নয়, সহজ ছিল না। এবং আরেকটি বিষয় ছিল, যেখানে দেখা যেত যে কোনো একটি বিশেষ খাবার খেলেই শিশুরা দ্রুত বৃদ্ধি হবে, এরকম একটি বিষয় আপনি বাধাগ্রস্ত করেছেন। হরলিক্সের শার্পার, টলার অ্যান্ড স্ট্রঙ্গার, সেটাও কিন্তু সেইম, বাধা দিলাম, তারা বিজ্ঞাপনটা উইথড্র করে নিল। তাহলে এই দুইটা উদাহরণ দেখেন, দুইটা কত বড় বড় কোম্পানির, মাল্টিন্যাশনাল কোম্পানির, আমি একজন সামান্য কর্মচারী সরকারের, কত বড় কাজ হলো। তাহলে হবে না কেন হবে না? এবং যে লিস্টগুলো আমার অ্যাচিভমেন্টের, যে লিস্টগুলো, এই লিস্টগুলো আমি বা এখনো যেগুলো করে যাচ্ছি, একাই কিন্তু আমাকে টাইপ করতে হয়, একাই আমাকে নক করতে হয়, এবং আমার প্রতিদিন মেসেঞ্জারে অন্ততপক্ষে 50টা রিকোয়েস্ট আছে সাহায্য করার জন্য। এক হচ্ছে ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক এবং ন্যাশনাল। তো তাহলে এগুলো কিন্তু করা যায়, আমি দেখি সাবজেক্টগুলো, দেখি যেগুলো ধরার সেগুলো আমি তুলে ধরি, কিন্তু করা যায়। আমার একার পক্ষে তো সম্ভব নয়। তাহলে আমার যদি লোকজন থাকতো, একটা উইং থাকতো, তাহলে এই সমস্যাগুলো, অনেক অন্যায়, অনিয়ম, দুর্নীতি দূর করা সম্ভব ছিল, এখনো সম্ভব। এই কারণে আমি বিগত সরকারের সময় ওই কথাটা বলেছিলাম যে আমার যদি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কখনো দেখা হতো, তাহলে আমার একটা স্বপ্ন ছিল একটা উইং ডেভেলপ করার, যে 10 জন সৎ কর্মকর্তা নিয়ে উইংটা চালু করবে এবং অনেক কাজ করব। এই যে দেখেন লজিকটা কিন্তু এইটা, আমার অ্যাচিভমেন্টগুলো যেগুলো সামান্য, সেগুলো দিয়েই কিন্তু 10টা লোক হলে আরো 10 টাইমস মোর কাজ করা যেত। তো এটা একটা পিকুলিয়ার একটা অনুভূতি বা একটা কল্পনা বা একটা স্বপ্ন, যা বাস্তবিকভাবে সম্ভব করা। এই কারণে আমি ওই সাহসের সাথে আবেগ নিয়ে ওই কথাটা বলেছিলাম, যে যার পরের দিনে আমাকে ওএসডি হতে হলো। শুধু ওএসডি নয়, 2টা মামলাও করা হয়েছে আমার বিরুদ্ধে, তিরস্কার করা হয়েছে মামলায়, এবং আমাকে ওএসডি থেকেই চাকরি থেকে বিদায় নিতে হয়েছে। একটা পোস্টিংও আমাকে দেয়া হয়নি, 2 বছর আমি ওএসডি ছিলাম।
মানে এডিশনাল সেক্রেটারি হিসাবে কোনো পোস্টিং আমি পাইনি জনপ্রশাসন থেকে আমাকে। পদোন্নতিও হয়নি, পদোন্নতিও আটকে দিল। তো এই হলো বিষয় যে করা যায়, আফসোসটাও এইখানে যে আমরা পারি না। আমরা মনে হয়েছে চুপ থাকলেই ভালো হতো। মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ, চুপ থাকলে হয়তো অনেক ভালো কিছু হতো, আমি সচিব হতে পারতাম। সাপোজ আমার ব্যাচমেটরা তো হয়েছে, যাদের চেয়েও আমি অনেক অ্যাক্টিভ মনে করি, কারণ 30 বছর তাদের সাথে চাকরি আমি করেছি, তারা সচিব হয়েছে। তো তারা যদি সচিব হতে পারে তাহলে হোয়াই নট, আমি কেন হব না, বা আমি কেন পারিনি, মাঝে মাঝে মনে হয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমি আবার দাঁড়িয়ে যাই যে না, আমি যেটা পেয়েছি এটা অনেক অনেক বেশি। কারণ ওই যে বললাম যে অনেক ক্ষেত্রেই আমার মনে হয় যে পরকাল বলতে একটা কথা আছে, এটা আমি মুসলমান হিসেবে আমাকে স্বীকার করতেই হবে। আল্লাহ পাকের কাছে আমি জবাবদিহি করতে হবে না অনেক ক্ষেত্রেই, যে আমি পার পেয়ে যাব ইনশাআল্লাহ, যে হ্যাঁ আমি বাধা দিয়েছিলাম। আমি দেখেন এই যে এখনো মাঝে মাঝে আমি একটু আবার ঘুরে শেষের দিকে মানে চলে আসি, যে সাবজেক্টগুলো ফুড সেফটি নিয়ে, যে আমার সবচেয়ে বড় কনসার্ন। 3 বছর প্লাস আমি ছিলাম ফুড সেফটিতে। বাংলাদেশের এমন, একটু জানতে চাইবো যে খাদ্যে কি এমন আছে যেটা আমরা দেখতে পাই না, আপনি দেখতে পান? সেটাই বলছি যে বাংলাদেশে এমন কোনো খাদ্য আইটেম নেই যে আমি টেস্ট করিনি, পরীক্ষা করিনি, আমি স্টর্মিং করিনি মাথায় যে কি হতে পারে, কোথা থেকে কি, মানে শুধু ক্যালকুলেটিভ ছিলাম, ক্যালকুলেশন করতাম, এটা হলে এটা, এটা হলে এটা, ট্রেসেবিলিটি বের করা, এবং দিন রাত পরিশ্রম করেছি আমি, যে এইটা একটা সবচেয়ে বড় কাজ। আমার সুস্থ জেনারেশন, একটা জাতি যদি আমরা দিতে না পারি, তাহলে আপনি যতই ব্রিজ, কালভার্ট, বিল্ডিং করেন না কেন, টিকবে না। আমরা তো পুরো একটা অসুস্থ জাতি। আমি যেটা সবসময় বলি, যেটা আমাদের দেশে একটা প্যাকেজ, আমাদের দেশে একটা প্যাকেজ। কি প্যাকেজ? ভেজাল খাদ্য, মেডিকেল, ফার্মেসি, মানে হাসপাতাল, তিনটা মিলে এই জাতিটা চলে। যদিও আমরা অনেকেই বলে এই আমাদের তো গড় আয়ু অনেক 70+ হয়ে গেছে। তো আমি বলি যে বাবা, 70+ হয়েও পুরো মানে জীবনটাই তো ঔষধ, হাসপাতাল এবং ভেজাল খাবার খেয়ে যাচ্ছে। ঘরে ঘরে ক্যান্সার, ঘরে ঘরে কিডনি রোগী, বাচ্চারা ক্যান্সারে আক্রান্ত, মানে হতবাক হওয়ার বিষয়। এইটা মানে কেউ কনসার্ন না, এটা নিয়ে কারো মাথা ব্যথা বিকার নেই। কিডনি হাসপাতালগুলো বাচ্চারা কিডনি রোগীতে ভরা, আগে এটা ছিল না। এই 20 থেকে 30-এর মধ্যে অসংখ্য ছেলেপেলেরা এখন মারা যাচ্ছে হার্ট অ্যাটাকে, স্ট্রোকে। কেন হচ্ছে এই জিনিসগুলো? এক হচ্ছে অনিয়ন্ত্রিত জীবন, এক হচ্ছে খাওয়া দাওয়া ভেজাল। আমি যেটা বলি যে ভেজালের কারণ আমরা এমন খাবার খাই, এমন কিছু খাচ্ছি, আমাদের প্রতিটা খাবারই ভেজাল আছে, প্রতিটা খাবারে। আমি বিদেশেও দেখেছি, একদিন একটা ফ্যাক্টরিতে, বিশাল মিল্কের ফ্যাক্টরিতে, অনেক ফ্যাক্টরিতে দেখেছি, ওদের স্কুলের কারিকুলাম আছে, ছোট ছোট বাচ্চাদের স্কুল থেকে নিয়ে যায় কিভাবে প্রোডাকশন হচ্ছে। তুমি যে দুধ খাচ্ছ, দেখো দুধটা কিভাবে উৎপাদন হয়, কোথা থেকে আসে, কিভাবে আসে। তাদের শিক্ষা দীক্ষা এত বেশি, এত ভালো, যে যেমন ধরেন একটা ফার্মে গিয়েছি আমরা, গরুর ফার্মে, আমাদের এখানে হাজার হাজার আছে না গরুর ফার্ম, আচ্ছা ওই রকম ফার্ম আছে। কবে গরুকে ইনজেকশন দেওয়া হয়েছে, গরু হয়তো একটা অসুস্থ ছিল, তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, ওদের কম্পিউটারাইজড একদম সেন্ট্রাল ডাটা সার্ভারে ওইটা কমান্ড দিতে হয়, ওই তথ্যটা দিতে হয়। আজকে আমার এত নাম্বার গরুর নাম্বার আছে, এত নাম্বার গরুতে এই ডোজ অ্যান্টিবায়োটিক পুশ করেছি। উইথড্রল পিরিয়ড আছে, এই পিরিয়ডে ওই গরুর দুধ সে মার্কেটে তুলবে না, সে ফেলে দেবে। আচ্ছা বলেন, ওখানে কিন্তু সরকার থেকে নিয়ন্ত্রণ কিন্তু নেই যে ও গরুর দুধটা মিশাচ্ছে কিনা, ওর থেকে দুধ নিয়ে অন্য গরুর দুধগুলোর সাথে। আমাদের কিন্তু অহরহ করছি, আমরা তো অ্যান্টিবায়োটিক দিয়েই আমরা বাজারে তুলি, সেটা একেবারে সাথে সাথে। তো তারা কিন্তু করে না, তারা ডাটা দেয়, ডাটা দিয়ে ওখানে যেমন হয়ে গেল, রেকর্ড থাকলো, তারাও জানে যে এইটার কোনো অবস্থাতে বরখেলাপ করবে না। তো তারা ওই লেভেলের উপরে উঠে গেছে, ইন্টেনশনাল আর নেই। তারা শুনলে হতবাক হয় যে আমার দেশের পুরোটাই ইন্টেনশনাল অ্যাডাল্টেশন, পুরোটাই। ওই যে স্যার আপনি যে বিষয়টা বললেন যে আমাদের জনসংখ্যা এত বেশি, তাদের কাছে খাবার পৌঁছে দেওয়াও তো একটা চ্যালেঞ্জের মতো, যে বিশাল চ্যালেঞ্জ। এখন তারা যে ডিলগুলো করছে, তারা তো
দুর্ঘটনা যে তাদের দেশে ঘটে না তা না, কিন্তু তারা সেটাকে রেকটিফাই করে ফেলে, সাথে সাথে ধরে ফেলে। সেই মেকানিজম আছে, সেই শিক্ষা আছে, সেই আইন কানুন আছে, আইনের প্রয়োগও আছে, জেল জরিমানাও আছে। ওরা ওই পরের দিনে জামিন নিয়ে বের হওয়ার মতো আইন কানুন ওদের না, যে যত বড় অপরাধ করেন 2 দিন পরে আবার জামিন নিয়ে আপনি বাইরে বের হয়ে আসলেন। তা আমাদের দেশে ওই ফুড সেফটিতে যখন ছিলাম, সেই জন্যই বলছি যে প্রতিটা আইটেম আমি টেস্ট করেছি, চেক করেছি। এই কারণে যখন অনেক সময় টেবিলে বসে আমি চোখ বন্ধ করে আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ আমাকে মাফ করে দিও। কেন মাফ করে দিও? আমি চেষ্টা করেছি, আমি পারিনি। এই যে আমার বাচ্চারা যে জিনিসগুলো খাচ্ছে, আমি জানি এই ভেজিটেবলে, এই শাকসবজিতে কি আছে, ওই শাকে কি আছে আমি জানি। ওই আলু, পটল, ডাল, তারপরে ভাত, রাইস, প্রত্যেকটা আইটেমে কি আছে। এখন সমস্যাটা হচ্ছে এই নিয়ে কারো বিকার নেই। মাফিয়া সিন্ডিকেটের জন্য এই লাইনটাকে, এই সেক্টরটাকে কখনো ঠিক করা যাবে না, নেভার এভার, নেভার এভার। তো এটাই সুযোগ ছিল। আমি অসহায় যে আমি পারিনি। আমি এই জন্যই আল্লাহর কাছে প্রায় সময় বলি যে আল্লাহ আমাকে মাফ করে দিও, আমার বাচ্চাদেরকে তুমি রক্ষা করিও। কারণ এই ক্যান্সার বলেন, কিডনি বলেন, এই হার্ট অ্যাটাক বলেন, স্ট্রোক বলেন, এগুলো আমরা যে খাবারগুলো খাই, তেল, কোন তেল কিরকম, কোন তেলে কি আছে, সেক্ষেত্রে একটু জানতে চাইবো যে এত এত ভেজালের পরেও কি কোনো প্রক্রিয়া আছে যে একটুখানি সেটাকে বিষমুক্ত করে খাওয়ার? অবশ্যই আছে, অবশ্যই আছে। কিন্তু সবাই বলে এটা কি সম্ভব না? আমি তখন এক কথায় উত্তর দিই যে না, সম্ভব না। আছে, সম্ভব না। কেন সম্ভব না? আমি হোল সরকারি সিস্টেমটা জানি। আমদানি হচ্ছে কি, কাস্টমসে আসার পরে কি হয়, সেই মালটা কিভাবে ঢোকে, সেটার প্রয়োগটা দেশে কি হচ্ছে, এবং প্রত্যেকটা শাকসবজি, মাছ, মুরগি, ডিম, অ্যাডাল্ট্রেশনগুলো কিভাবে হচ্ছে, প্রত্যেকটা প্রসেস আমি জানি। এবং যখন আমি মানে আমার উইদিন এ মিনিট আমি বলে দিতে পারবো পুরো চেইনটা, যেটা ব্রেক করা সম্ভব নয়। এবং সম্ভব নয় কেন? এর জন্য দায়ী হচ্ছে আমরা, মানে সরকারি লোকজন। দুর্ভাগ্য হচ্ছে আমার দেশের সরকারি সিস্টেম ব্যবসায়িক স্বার্থে কাজ করে। এই যে দুর্নীতি, আমি বেগমপাড়ায় যে বাড়ি করব বা সুইস ব্যাংকে যে আমি টাকা করব, কিভাবে? আমি তাদের স্বার্থ মেনটেন করছি বলেই তো আমি এই টাকাগুলো পাচ্ছি। বেগমপাড়ায় 4টা বাড়ি, 300-400 বাড়ি বানাচ্ছি, বিদেশে বিভুঁয়ে হাজার হাজার ডলার, কোটি ডলার পাচার করছি। কিভাবে? আমার ইনকামটা কোথায়? তাদের স্বার্থ দেখছি বলে। তো ইনকাম, স্বার্থ দেখছি বলে ইনকাম হচ্ছে। আবার যে সৎ কর্মকর্তা, সেও অনেকাংশে, সে তো সৎ, কিন্তু অনেকাংশে তাদের পারপাস সার্ভ করে। ওই প্রবলেমের কারণে আমার প্রমোশন লাগবে, আমার এই চেয়ারটা লাগবে, আমি ওএসডি হইতে চাই না, আমি লজ্জা পেতে চাই না, আমি বেগমপাড়ায় বাড়ি চাই। যদি বেগমপাড়ায় আমি বাড়ি নাও চাই, যে অংশটা, ধরেন আমি বলি, সরি টু সে, অনেকে হয়তো এটাকে ডিফার করবেন, 98% এই দেশে দুর্নীতিবাজ। 98% দুর্নীতিবাজ অনেক সেন্সে, শুধু ঘুষ খেলে দুর্নীতিবাজ না। আমি মিথ্যা কথা বলে টাকা নিলে সেটাও দুর্নীতিবাজ, মানে দুর্নীতির মধ্যে পড়বে। একটা ভিক্ষুকও কিন্তু, সেও কিন্তু দুর্নীতিবাজ। কোন সেন্সে? সে মিথ্যা কথা বলে ধরেন একটা ভিক্ষা করলো, সে সাহায্য চাইলো যে আমি 3 দিন ধরে খাই না, কিন্তু সে হয়তো প্রতিবেলায় খেয়েছে, খেয়ে এসে আবার ভিক্ষায় বৃত্তিতে নামলো, 3 দিন ধরে খাই না, আমার মেয়ের অসুখ, আমার অমুকের অসুখ, মিথ্যা কথা বলে, দুর্নীতি। রিক্সাওয়ালা আসেন, সেও যখনই একজন প্যাসেঞ্জারের জায়গায় 3 জন প্যাসেঞ্জার দেখে, সে অসহায়ত্বের সুযোগ নিয়ে ভাড়াটা ডাবল করে দিল, দুর্নীতি। তাহলে A to Z দুর্নীতি, 98% দুর্নীতি, দুর্নীতিবাজ। যে 2% আছে, তারও 90% ওই যে গদি রক্ষার জন্য সে বাধা দেয় না, সে কোনো কাজ, মানে প্রতিবাদও করে না, বাধাও দেয় না। তো তাহলে আমরা জাতিগতভাবে প্রায় 99+% কাছ থেকে সঠিকভাবে কাজ পাচ্ছি না, শুধুমাত্র এইটার জন্য। 98 দুর্নীতি,
দুর্নীতিবাজ টাকা ইনকামের জন্য বা মিথ্যা কথা বলে বা প্রতারণা করে ঠকবাজি করে যেভাবেই হোক, ব্যবসায়ীরাও দুর্নীতিবাজ, বাজে মাল আনতেছে দুর্নীতি, সে বিদেশ থেকে এক্সপায়ার্ড মাল এনে এখানে সিল মেরে দিচ্ছে দুর্নীতি, সেটা তো দুর্নীতি। তাহলে স্যার খাবারের একটা অংশ থেকে আমি একটু শুনতে চাইবো যে কোন খাবারটার মধ্যে মানে কিভাবে সেই ভেজাল মিশ্রিত করা হয়? আচ্ছা, তাহলে দেখা একদম চোখে দেখা সবার উদ্দেশ্যেই বলি, এটা তো বহুবারই বলেছি, আমার সাথে ফেসবুকে যারা আছে তারা অসংখ্যবারই পড়েছে এগুলো, এই জিনিসগুলা। আমাদের কৃষি সেক্টরটা, কৃষিটা সবচেয়ে বেশি ধ্বংস করেছে আমাদেরকে, মানে অ্যাডাল্টেশন, আমাদের এই ক্যান্সার বলেন বা সর্বক্ষেত্রেই, সেটা হচ্ছে কীটনাশক। কীটনাশকের প্রয়োগ ঠিক আছে, কীটনাশক ব্যান করা হবে না, এটার কথা কেউ বলে না। কীটনাশক আপনি প্রয়োগ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু সারা বিশ্বে কীটনাশকের প্রয়োগ আছে। চীনে আছে, চীন তো বিশাল, জাপানে আছে, এই আমাদের পাশে মায়ানমারে আছে, থাইল্যান্ডে আছে, সব পৃথিবীর সব দেশে আছে। কিন্তু আমাদের দেশেও কীটনাশক আমদানি করেন, কোনো সমস্যা নেই, প্রয়োগ করেন, সমস্যা নেই। তাহলে সমস্যাটা কোথায়? তাহলে তারা কি করে? তারাও কীটনাশক প্রয়োগ করে, তাহলে তারা ফুডটাকে সেফটি রাখতেছে কিভাবে, আমরা কেন পারতেছি না? এখানে দুইটা ব্যাপার আছে, একটাকে বলে জিএপি, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস। তাহলে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস ওইটা যারা দিচ্ছে, তাহলে দিয়েও ফুডটাকে সেফ রাখতেছে, সেইটা হচ্ছে একটা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস। কিভাবে? আমাদের দেশে কিন্তু এটা নাই। তো সমস্যাটা হচ্ছে আপনি কীটনাশক দিলেন, দিয়ে কীটনাশক প্রয়োগের পরে একটা মিনিমাম টাইম থাকে, এই টাইমটা আপনি হারভেস্ট করতে পারবেন না, বাজারে তুলতে পারবেন না। সাপোজ একটা কীটনাশক আমি স্প্রে করলাম, এটা কীটনাশক, এটার বোতলে লেখা আছে 7 ডেজ, লাল কালি দিয়ে লেখা আছে 7 ডেজ এই কীটনাশকটা এই ফসলে থেকে যাবে। আপনি 7 দিন এইটা বাজারে তুলতে পারবেন না, খেতেও পারবেন না। 8 ডেজ, আফটার 8 ডেজ বা ফ্রম 8 ডেজ এইটা ডাইলিউট হয়ে যায়, মানে ডিগ্রেড হয়ে যায়, ভেঙে যায়, এরপরে আপনি খেলে সেফ। এটাকে বলে পিএইচআই, প্রি হারভেস্ট ইন্টারভেল। সারা পৃথিবীতে কীটনাশক দিয়ে সবাই পিএইচআই মেনটেন করে। তাহলে পিএইচআই মেনটেন করলে আপনার রেসিডিউ আপনার ওই শাকসবজিতে আসবে না, তাহলে আপনি ফ্রি হয়ে গেলেন। আমার বাংলাদেশে কোনো 1 ইঞ্চি জমিতে এই পিএইচআই মেনটেন করা হয় না, সরকারিভাবেও হয় না, জনগণ সচেতনও না। তারা সকালবেলা স্প্রে করছে, বিকালে সবচেয়ে খারাপ হচ্ছে শাক। এই যে আমরা যে শাক পাতা খাই, এই শাক দেখবেন চকচক করে পাতা, ও সকালবেলা স্প্রে করেই মার্কেটে তোলে, বিকালে আমাদের বাসায়, সন্ধ্যায় রান্না হয়ে আমাদের পেটে একদম বিষটা আমাদের পেটে যাচ্ছে। তাহলে প্রতিটা প্রায় টেন্ডস টু বি, যদি প্রতিটা নাও ধরেন, অনেকে বলে সবটাতে সব শাকসবজিতে তো কীটনাশক থাকে না, ধরে নিলাম কোনোটা হয়তো মার্কেটে এসে আমার বাসায় আস্তে আস্তে ওই টাইমটা পার হয়ে গেছে, আফটার 5 ডেজ বা 7 ডেজ পার হয়ে গেছে, কথার কথা ধরেন, সেটাতে কিন্তু থাকবে না। কিন্তু ওটার সম্ভাবনা খুবই কম, কারণ এখন যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। ওই পঞ্চগড়ের প্রোডাক্ট কিন্তু পরের দিন সকালবেলায় আমার কারওয়ান বাজারে চলে আসতেছে, এবং ওই দিন বিকালবেলায় আমার বাসায়। তাহলে আপনি পিএইচআই মেনটেন হচ্ছে না, তো কীটনাশক রেসিডিউ থেকে যাবে। যদি 30% প্রোডাক্টেরও থাকে, ওই 30% প্রোডাক্ট যে আমার ঘরে বারবার ঘুরে ঘুরে আসবে না। আজকে পটল আনলাম, ওটার মধ্যে আছে, কালকে বেগুন আনলাম, ওইটার মধ্যে আছে, কালকে শাক আনলাম, ওইটার মধ্যে আছে। তার মানে সরকারিভাবে আমাদেরকে ধরে নিতে হবে ঘরের মধ্যে, রান্নাঘরে ফ্রি ফ্রম অল টাইপ অফ অ্যাডাল্ট্রেশন। সরকারের দায়িত্ব আমার ঘরে, আপনার ঘরে, রান্নাঘরে পৌঁছায় দেওয়া। এখন সরকার এটা বলতে পারে না যে আপনি একটু ধুয়ে খান, একটু বেশি করে ধুয়ে নিয়েন, তাহলে কীটনাশকটা থাকবে না। এটা সরকারের কথা হতে পারে না, নেভার। আমাদের সরকার কিন্তু বলে, মানে সরকারের অর্গানগুলো বলে এটা ধুয়ে খাবেন, ঘষে ঘষে খাবেন। হাউ ফানি ইট ইজ। কল্পনাও করা যায় না যে এটা এই প্র্যাকটিসটা সরকারিভাবে বলার কোনো শাস্তিযোগ্য অপরাধ এই কথাটা বলা। যদি সরকারের কেউ বলে আপনি একটু বেশি করে ধুয়ে খাবেন, তো তাহলে আমাদের কীটনাশক আসতেছে ফসলে, বেশি করে ঘষে ঘষে আপনারা বিষ খাবেন, এটাই আর কি বলে দিচ্ছে হয়তো বা। কীটনাশকের বিষয়টা তো আছে, আবার কি এই প্রত্যেকটা ফসলে আমরা যা খাচ্ছি প্রতিদিন প্রতিবেলা, এর সাথে আছে হেভি মেটাল, লেড, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, সেটাও
সোর্স থেকে, বিভিন্ন দূষণ থেকে আসছে। ওটা অনেক ডিটেলস সময় লাগবে, এটা বলা সম্ভব না, আমরা জানি। তাহলে প্রত্যেকটা ফসলে আমাদের খাদ্যদ্রব্যে আমাদের কীটনাশক রেসিডিউ এবং হেভি মেটাল আছে। তাহলে আমরা প্রতিদিন খাচ্ছি, প্রতি বেলায়। সাথে আছে মুরগি, ডিম, প্রোটিন সোর্স এবং মাছে হেভি মেটাল। মুরগি, ডিম, মাছে কিন্তু কীটনাশক নেই, আছে হেভি মেটাল ওই দূষণ থেকে। চেনটা কিন্তু ব্যাপক, এটা বলা এত সংক্ষিপ্ত সম্ভব নয়। তো তাহলে প্রোটিন সোর্সেও আমাদের হেভি মেটাল আছে। তাহলে আমাদের ঘরে কি আসছে, টেবিলে কি আসছে, এবং আমরা প্রতিদিন কি খাচ্ছি, এবং আমাদের বাচ্চাদেরকে কিভাবে আমরা বাঁচাবো, এই এত রোগশোক তো এই কারণেই। তো কাজে এইটা অবশ্যই শব্দের যদি পেরে থাকে, আমরাও পারার কথা। কেন পারছি না? আমার সরকারি যন্ত্র যখন নির্লিপ্ত থাকে, যখন মেরুদণ্ড শক্ত যদি না থাকে সরকারি প্রশাসন যন্ত্রের, এবং যদি ভয় পায়, যদি বোল্ড না হয়, এবং যদি মাফিয়া সিন্ডিকেটের পারপাস সার্ভ করার জন্য যদি কাজ করে বা কাজ করা হয়, তাহলে এটা কোনোদিন নেভার এভার কখনো এই সমস্যা যাবে না। এই বিষ আমাদের সারা জীবনই খেয়ে যেতে হবে। যেহেতু যদি স্বার্থের ঊর্ধ্বে থেকে কেউ সততার সাথে কাজ করে, মাথাটাকে উঁচু রেখে, শিরদারকে উঁচু রেখে, তাহলে সবাই কিন্তু শ্রদ্ধা করে, সমীহ করে। ওই সিন্ডিকেট বলেন, মাফিয়া বলেন, কারণ তারা সবাই জানে যে এই লোকটা যে পাগলামিগুলো করে যাচ্ছে, বা যে যে এরকম পাগলামি করে, নিজের কোনো স্বার্থ নেই, দেশের জন্য। এবং আমার চাকরি জীবনে, আমি আবার বলছি, 91 সাল থেকে রিটায়ারমেন্ট পর্যন্ত আমার রুমে, খুব সেন্সিটিভ জায়গায় চাকরি করেছি, আমার রুমে কোনোদিন কোনো মাস্তান, কোনো ক্যাডার কখনো কোনোদিন উকি মেরে একটা কথা বলেনি। ওই চাপ দেওয়া তো দূরের কথা, বা শাসানো তো দূরের কথা, যেটা আমরা সব সময় দেখি যে ক্যাডাররা এই যে করে, বা এই যে বর্তমানে চাঁদাবাজ, বলতে হবে তারাও সত্যের কাছে হার মেনেছে। হ্যাঁ, সেটা এক কথায় বলা যায় যে কোনো চাঁদাবাজও আসেনি আমার কাছে কখনো যে এইটা আপনাকে করতে হবে, বা এই প্রেশার, বা এইটা আপনাকে দিতে হবে, নেভার এভার। তো কাজে এইটা আমরা নিশ্চিন্তে বলতে পারি যে সততার দাম অবশ্যই আছে, যদিও সেটা খুব বিরল। মানে সৎ থাকলে হবে না, সেটা আপনাকে অ্যাক্টিভ ভাবে দেখাতে হবে। হ্যাঁ, অ্যাক্টিভ হতে হবে আপনাকে। শুধু সৎ থাকলাম। নতুন প্রজন্মকে কি বলবেন এই যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা বা নিরাপদ খাদ্য নিয়ে কথা বলা? আপনি আপনার মতো করে করছেন, কিন্তু পরবর্তী জেনারেশনদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমরা আসলে খুব অসহায়। স্বাধীনতা থেকে আমি যদি বলি যে 71, আমি নিজের চোখে দেখে এসেছি, এবং প্রত্যেকটা ঘটনা মনে আছে, প্রত্যেকটা ঘটনা। সব কিছু বলি না, চুপ থাকি। পলিটিক্যাল কথা তো বলিই না, কারণ পলিটিক্সের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, ব্যক্তিগতভাবে আমারও সম্পর্ক নেই। আমরা আসলে অসহায়। তো এখন এই অসহায় জাতিটাকে যদি তুলতে চাই, তাহলে অবশ্যই আমাদের জেনারেশনের সাহায্য আমাদেরকে নিতে হবে। কিন্তু হতাশ হয়ে যাইতো, এবং ব্যক্তিগতভাবে আমি খুবই হতাশার মধ্যে আছি। একেবারে একটু চুপ হয়ে গিয়েছি বলি, আমি এগুলো নিয়ে আর কিছু লিখি না, একদম সরে আসছি। এখন মনে হয় যে বোধহয় আমরা মনে হয় না পারবো, বা আমাদের বা বিশেষ করে দুর্নীতি থেকে এবং নৈতিক অবক্ষয় এবং অধপতন থেকে। দেখেন, যে বাচ্চা বা যে সন্তান জেনে যাবে তার বাপের ইনকাম কত, খরচ কত, কয়টা বাড়ি তার বাপের, অথচ তার বাপের বেতন এত, কয়টা গাড়ি তার বাপের, সেই সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলা, ব্যারিস্টার বা বিচারক বানাবেন, কিন্তু ভালো মানুষ বানাইতে পারবেন না। আমাদের প্রবলেমটা তো এইটা। পারিবারিক শিক্ষা তো কোথাও নেই। পরিবার থেকে একটা বাচ্চাকে যদি আপনি সত্যবাদী বানান, আমি যেটা সবসময় বলি, মাদেরকে বলি সবসময়, যে আপনার বাচ্চাদেরকে একটা জিনিস প্র্যাকটিস করান, একটা, অনলি ওয়ান, সত্য কথা বলা। একদম যখন নার্সারি থেকে, একেবারে ওই যে প্লে গ্রুপ থেকে, তখন থেকে চেক করেন, তখন থেকে বলেন তুমি কারো খাতা পেন্সিল নিবা না, তার ব্যাগ চেক করেন। আমরা তো এটা করি না কখনো। ও তো শুরু তো তখন থেকেই। তাহলে একেবারে সত্য কথা বলতে হবে। এইটা যদি সত্যবাদী একটা বাচ্চাকে বানায়, আর গুণগুলো তো অটোমেটিক, গড গিফটেড, সব চলে আসবে। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একটা গুণ দিয়েই কিন্তু সারা পৃথিবীতে সবাই চেনেন তাকে। প্রথম গুণ যেটা সততা, সত্যবাদিতা।
যে কারণে তিনি আলামিন হিসেবে হ্যাঁ আলামিন। ছিলেন। তো আল্লাহ তো পারতেন, তার তো অসংখ্য গুণ ছিল, সবই গুণ, অন্য গুণগুলোকে প্রথমে আনলেন না কেন? কেন উনি ছোটবেলা থেকে এই শব্দটা দিয়ে ওনার জগতে, ওনার দেশে উনি নাম কুড়ালেন যে এই বাচ্চাও সত্য কথা বলে? তাহলে এখান থেকে তো আমাকে পিক করতে হবে যে আমি বাচ্চাকে যদি সত্যবাদী বানাতে পারি, তাহলে এ কোনোদিন মানুষের হক নষ্ট করবে না, সে কোনোদিন খাদ্যে ভেজাল মিশাবে না, সে দুর্নীতি করবে না, সে অন্যায় করবে না, সে কারো ক্ষতি করবে না, দেশের ক্ষতি করবে না। একটা দুর্ভাগ্য যে এই জিনিসটাই আমাদের বাপ মারা পারছে না। আমার মায়েদের কাছে একটা আমার অনুরোধ, মায়েদের প্রথম শিল্প, সংসার জীবনের প্রথম শিল্প হচ্ছে হাউ টু নারিশ হার চাইল্ড, সে কিভাবে নারিশ করবে, কিভাবে মানুষ করবে, সেইটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তার মধ্যে সততা যদি ঢুকানো না যায়, সত্যবাদী যদি সে না হয়, কোনো দিন এই জাতি কোনোদিন ভালো হবে না। তো আমার কারিকুলামও তো সেটা নেই, না শিক্ষা প্রতিষ্ঠান। দেখেন ছোট ছোট বাচ্চারা এসে বলে, সবাই জানে এটা, মা আমার বাবা আমাকে ওই অমুক কোচিংয়ে পড়তে হবে, অমুক টিচারের কাছে পড়তে হবে, না হলে সে নাম্বার কম দেবে। একটা বাচ্চা কিভাবে জানলো যে তার কাছে না ওই টিচারের কাছে না পড়লে সে নাম্বার কম দেবে? কোথায় কোথায় যেতে পারি আমরা, কতটা অবক্ষয় হতে পারে? তো তাহলে এই বাচ্চাকে ও তো দেখতেছে মানে নোংরা, দূষিত, গন্ধময় পরিবেশ ছাড়া একটা বাচ্চার ভালো একটা ফুল কখনো ফুটতেছে না বাচ্চার অন্তরে। সংসার জীবনে বাবা মার ঝগড়া ঝাঁটি সারাক্ষণ লেগে আছে, সে বাচ্চাকে আপনি মানুষ করবেন কি করে? শিক্ষা নাই, প্রাতিষ্ঠানিক শিক্ষাও নেই, সরকারের কাছ থেকে পাচ্ছে না, পরিবার থেকে পাচ্ছে না। তো তাহলে আমার এই দেশ তো সেই সোনার দেশ তো করতে পারবো না, এই অবক্ষয় থেকে যাবে। একটি ভাইরাল বিষয়, ভাইরাল একটি শব্দ, মব রাজনীতি। হ্যাঁ, এটা একটু হতবাক হওয়ার বিষয় ডেফিনেটলি। দেখেন 24-এ আমাদের যে গণঅভ্যুত্থান হলো, যে পরিবর্তনটা হলো 5ই আগস্টের পরে, বেশ কিছুদিন কিন্তু পুলিশ ছিল না, রাষ্ট্র একদম অরক্ষিত ছিল, জনগণ হিসাবে পাহারা দিয়েছে এবং ওই চেতনাটাকে আবার নিয়ে আসলো যে আমরা আমাদের তরে, মানে গণ অভ্যুত্থানের পক্ষে যে অংশটা বা যে শক্তিটাকে আপনি যদি কাজে লাগান বা যদি ব্যাখ্যা দিতে চান, তাহলে আমরা আমাদের তরে, যেটা আমরা 71-এ আমি যুদ্ধে দেখেছি, যুদ্ধের পরে সবাই কাঁদতো, আমার বাবাও কাঁদতো, বেতন নেব না, বেতন ছাড়াই চাকরি করব, দেশের জন্য জীবন দেব, সবাই কাঁদতো, আমার নিজের চোখে দেখা। সেইটাকে কিন্তু আমরা কাজে লাগাতে পারিনি, ধ্বংস হয়ে গেছে। তো এরকম কত চেতনা হলে একটা জাতি মানুষ হবে? কয়বার আর চেতনা দেবেন আপনি? তো 24-এর পরে যেটা আশা আকাঙ্ক্ষা, এটা তো অকল্পনীয় যে হঠাৎ করে মানুষ এত পশুত্ব কিভাবে মানুষের মধ্যে ঢুকে গেল যে আমি রাস্তাঘাটে ধরছি, মারছি, এই যে মবতন্ত্র যেটাকে বলছি। তো এটা তো একটা জাতির জন্য কলঙ্কিত অধ্যায়, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তাহলে সঠিক নেই, বা সঠিক থাকলেও আমি যদি পুলিশিংটাকে বলি যে সঠিক আছে, তাহলে মানুষের মন থেকে পুলিশের ভয়টা উড়ে গেছে, কোনো কারণে উবে গেছে বলেই সে আইনকে আর তোয়াক্কা করছে না, সে ভয় পাচ্ছে না, সে ইচ্ছা মতো কাজ করছে। এটা কেন? এটা তো সরকারের রোধ করা দরকার। এবং আমি কেন জানি আমার নিজেও মনে হয়, সরি টু সে, যে আমি সবসময় নিজেকেও ফিল করি যে আমি বোধহয় অরক্ষিত, মানে ফোর্স, সরকারি ফোর্স যেটা ছিল, আর্মি, নেভি, বিডিআর, সবকিছু বলেন, সবকিছু মিলে সেইটা এরকম হালকা হয়ে গেল কেন? আমার চারিপাশটা এত ফাঁকা ফাঁকা মনে হচ্ছে কেন? যে আমি সাহায্য পাবো না বিপদে পড়লে, বা বিপদে যারা পড়তেছে তারা সাহায্য পাচ্ছে না, সবাই এই মবতন্ত্রের মধ্যে আসলো, কে কাকে মারছে, কোথায় ছিনতাই হচ্ছে না হচ্ছে, পুলিশের সামনে দিয়ে ছিনতাই করে চলে যাচ্ছে। এই পুলিশ তো, যে পুলিশ আগে বাধা দিত, তাহলে এখন সেই পুলিশের সামনে দিয়ে কেন যাচ্ছে? এইটা তো আমাদের বের করা দরকার, এই দায়িত্বটা সরকারের, যে পুলিশের মনে ভয়টা কেন, ডিমোরালাইজ তারা যেটা হয়ে গেছে যে কারণে, সেইটাকে যদি তুলে আনতে আমরা না পারি, তাহলে তারা যাচ্ছে না। তাহলে এটাও ব্যর্থতা আমাদের, আমার সরকারের ব্যর্থতা, আমার মন্ত্রী উপদেষ্টা মহোদয়ের ব্যর্থতা। কেন তুলে আনা যাবে না? গ্যাপগুলো কেন তাদের কথা শুনছে না? যে তোমরা কেন বাবারা মরালাইজ হচ্ছ না, ডিমোরালাইজ হয়ে এখনো কেন বসে আছো? তোমাদের অভাবটা কোথায়?
কি চাও তোমরা? কেন তোমরা স্পিরিট নিয়ে কাজ করতে পারছো না দেশের জন্য? কেন ঝাঁপায় পড়ছো না? কেন মপতন্ত্র আসছে যে আইন সবাই নিজের হাতে নিজে তুলে নিচ্ছে? গত পরশুদিন সন্ধ্যায় গুলশানে সন্ধ্যাবেলা গাড়ির মধ্যে ছিনতাই হয়েছে, স্টেপ করেছে গ্লাসের ভিতর থেকে। তাহলে সন্ধ্যাবেলা গুলশানের মতো জায়গায় যদি একজন, আমি ছবি সহ আমার কাছে পোস্টটা আছে, তিনি একেবারে ছুরি এখানে স্টেপ করে একেবারে ব্লিডিং সিটের মধ্যে বসা, কতটা দুঃসাহস হতে পারে ছিনতাইকারীর যে সন্ধ্যাবেলা গুলশানের মতো এলাকায় গাড়ি চলাচলরত অবস্থায় স্টেপ করতে পারে? কেন হচ্ছে? কেন সবাই নেমে আসলো যে ইচ্ছা মতো আমি করতে পারবো? এই চিন্তাটা কেন এই জেনারেশনের, ডিরেইল জেনারেশন তো সবসময় ছিল। তো কাজে এটার থেকে উত্তরণের উপায় সবাইকে মিলে কাজ করতে হবে, এবং আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে মোরাল সাপোর্ট দিতে হবে, স্পিরিটটা তাদেরকে আবার নিয়ে আসতে হবে। না হলে এই যে জনগণ এত, এই যে অন্যায়কারীরা যেটা সাহস পাচ্ছে যে আমাকে কেউ কিছু সব কিছুর ঊর্ধ্বে, আমাকে ধরে ঢুকাবে, 2 দিন পরে আবার আমি জামিন নিয়ে এসে আবার আমি শুরু করব। তো এইটা না হলে তো এই সমস্যাটা যাবে না। অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনি আপনার সত্যবাদিতার যে গল্পগুলো আপনার ছিল, যেগুলো দেখে নতুন প্রজন্ম তারা উদ্বুদ্ধ হবে। আপনি একজন যোদ্ধা, আপনি একজন নির্ভীক মানুষ। আপনার গল্প আমাদেরকে শেখালো কি করে সাহসী হতে হয়। আপনি আমাদেরকে শেখালেন সাহসী সত্যবাদিতার প্রধান একটি কারণ। আমরা আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। দর্শক, আমরা শুনলাম মাহবুব কবির মিলনের গল্প, যিনি একজন সাহসী প্রশাসক। তার গল্পগুলো শুনলাম। তার গল্প আমাদেরকে শেখায় সাহসী কিভাবে শক্তি হয়ে ওঠে। সাহস রাখুন এবং আমাদের সাথেই থাকুন।